হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আজকে আমি টিচার দীপক গিরি তোমাদের সাথে রয়েছি এসএলএসটি 2025 বায়োলজির প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে। চলো, আজকের যে এরিয়া তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তা হলো অবশ্যই প্যালিও বোটানি। এই প্যালিও বোটানির বিষয়টা কি তোমরা সবাই জানো? সেটা হলো অবশ্যই ফসিল নিয়ে বিজ্ঞানের যে শাখা নিয়ে আলোচনা করা হবে, তবে এখানে ফসিলটি অবশ্যই উদ্ভিদ হতে হবে। তাহলে আমাদের এই সমস্ত উদ্ভিদ জীবাশ্ম নিয়ে যে আলোচনার বিষয় সেটাই হলো কিন্তু পলিও বোটানি। তাহলে এই প্যালিও বোটানিতে আমরা আলোচনায় কি কি পাবো, কোন ধরনের এরিয়া অফ ইনফরমেশন গুলো আমাদের দরকার হবে, সেই জায়গাগুলোকে চটজলদি আমরা আজকের ক্লাসে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমত আমাদের প্যালিও বোটানিতে দুটো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, একটা হচ্ছে বটানি আর একটা হচ্ছে জিওলজি। এই বটানি এবং জিওলজি একত্রে আমাদের কাছে যে সাবজেক্ট কম্বিনেশন তৈরি করলো সেটার নামই হলো প্যালিও বোটানি। আর এই প্যালিও বোটানিকে আমরা আক্ষরিক অর্থে যেটা বলতে পারি স্টাডি অফ ফসিল প্ল্যান্ট। তাহলে আমাদের উদ্ভিদ জীবাশ্ম নিয়ে অধ্যয়নকেই বলা হচ্ছে প্যালিও বোটানি। তাহলে এই প্যালিও বোটানিতে মূলত বটানির সঙ্গে জিওলজি একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাহলে সেই জায়গাগুলোর উপর ভিত্তি করে আমরা যে সমস্ত তথ্য ভান্ডার পাচ্ছি সেই সমস্ত তথ্য ভান্ডারগুলো দেখে নিই কি কি রয়েছে আমাদের এখানে। তাহলে দেখে নাও প্যালিও বোটানি কি, এটা একটা প্রশ্নের জায়গা হতে পারে, ভালো করে খেয়াল রাখতে হবে। প্যালিও বোটানি আসলে স্টাডি অফ ফসিল প্ল্যান্টস, অর্থাৎ আমাদের যে সমস্ত উদ্ভিদগুলো বহু পূর্বে ছিল কিন্তু মাটির তলায় চাপা পড়ে জীবাশ্মে পরিণত হচ্ছে তাদের নিয়ে অধ্যয়নের যে শাখা বা ব্রাঞ্চ রয়েছে তাকে আমরা প্যালিও বোটানি বলছি। এই প্যালিও বোটানিক্যাল ইনফরমেশন ইজ ইউজড টু আনরিভিল দ্য ইভোলিউশনারি হিস্ট্রি অফ প্ল্যান্ট টেক্সচার in both time and space. It is employed also a benchmark in phylogenetic study for estimating differentiation times of different level of taxa. তার মানে কি বুঝলাম আমরা এখানে? এখানে যে বক্তব্যটি বলা হলো, এই প্যালিওবোটানিক্যাল স্টাডির মাধ্যমে আমরা পূর্বের দিনের উদ্ভিদের কোথায় কি ধরনের বিস্তার ছিল, সেখানকার এনভায়রনমেন্ট কেমন ছিল, তাদের ফাইলোজেনি বা অ্যানসেস্ট্রি সেটাও কিন্তু আমরা এই স্টাডিতে জানতে পারি। ফসিল এই শব্দটি এসছে ল্যাটিন শব্দ থেকে, যে শব্দটি হলো ফোডেরি। তাহলে ফসিল এই শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে, সেই প্রশ্ন আমরা পেতে পারি। খেয়াল রাখতে হবে ফসিল এই শব্দটি এসছে ল্যাটিন শব্দ থেকে, যেটা হলো ফোডেরি। এই ফোডেরি কথার অর্থটা কি? ফোডেরি কথার অর্থ হলো টু ডিগ আপ, অর্থাৎ খনন করা। তার মানে ফসিল সর্বদা আমরা মাটির তলায় চাপা অবস্থায় দেখতে পাই, তাই সেটাকে খনন করেই আমাদের কোথাও না কোথাও আবিষ্কার করতে হয় বা পর্যবেক্ষণ করতে হয়। তার জন্য এই শব্দটি ফোডেরি থেকে আমরা ফসিল কথাটা পেয়েছি। আর ফোডেরি কথার অর্থটা কি? ডিগ আপ। এটাও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কাছে সবসময় যেন খেয়াল রাখতে হবে যে ফসিলগুলো কিন্তু মাটির গর্ভে কিন্তু চাপা থাকে। তার মানে কোন ধরনের মাটিতে থাকবে সেটাও অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা। সেটা মনে রাখবে সেডিমেন্টারি রকস, অর্থাৎ স্তরীভূত শিলা, যেখানে ধীরে ধীরে পলিগুলো কিন্তু জমা পড়তে পড়তে যখন পাথরে পরিণত হয় তখন অনেকগুলো স্তর তৈরি হয়। সেই ধরনের স্তরযুক্ত যে সমস্ত শিলা তাদেরকে আমরা স্তরীভূত শিলা বা সেডিমেন্টারি রকস বলি। এটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা তোমাদের কাজে লাগবে। সেটা হলো ফসিল কোন ধরনের শিলার মধ্যে পাওয়া যায়। খেয়াল রাখতে হবে স্তরীভূত শিলা বা সেডিমেন্টারি রকসের মধ্যে আমরা দেখতে পাই। তো চলো পরের জায়গায় চলে আসি। এই প্যালিও অন্টোলজি বলে একটি শব্দ, অর্থাৎ এই রিলেটেড বেশ কিছু শব্দের সম্মুখীন আমরা হই বা টার্মের সম্মুখীন হই। সেই সমস্ত টার্মগুলো কি সেগুলোকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্যালিও অন্টোলজি, দ্যাট মিনস স্টাডি অফ ফসিল। এই স্টাডি অফ ফসিলের ক্ষেত্রে এখানে জীবাশ্ম নিয়ে অধ্যয়ন বলা হয়েছে, কিন্তু আমরা আজকে স্টাডি করছি কি? আমরা স্টাডি করছি প্যালিও বোটানি। তাহলে সেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করছিলাম। এখানে কিন্তু প্যালিও অন্টোলজি মানে স্টাডি অফ ফসিল, সে যে কোনো ধরনের ফসিল হতে পারে, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে স্টাডি অফ ফসিল তাকে আমরা বলছি প্যালিও অন্টোলজি। কিন্তু যখন আমরা প্ল্যান্ট ফসিল নিয়ে অধ্যয়ন করছি তখন তাকে আমরা বলছি প্যালিও বোটানি। তার মানে যখন জীবাশ্মটা উদ্ভিদ গ্রুপের তখন সেই বিষয় নিয়ে স্টাডি হলে তাকে তা বলা হবে প্যালিও বোটানি, তাহলে স্টাডি অফ প্ল্যান্ট ফসিল। কিন্তু যদি দেখা যায় যে আমরা পোলেন, পরাগরেণু বা স্পোর, যাকে রেণু বলে থাকি, তা নিয়ে বা তাদের ফসিল নিয়ে অধ্যয়ন করছি বা তাদের নিয়ে অধ্যয়ন করছি, তাদেরকে আমরা বলে থাকি প্যালিনোলজি। এই প্রত্যেকটা শব্দই কিন্তু আমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ভালো করে খেয়াল রাখতে হবে যে প্যালিনোলজি কথার অর্থ কি? স্টাডি অফ পোলেন অ্যান্ড স্পোর, সেটাকে আমরা বলছি প্যালিনোলজি। ঠিক একই রকম ভাবে দেখো প্যালিও বায়োলজি, যখন আমরা স্টাডি অফ বায়োলজিক্যাল অ্যাসপেক্টস অফ ফসিল
তাহলে ফসিলের বায়োলজিক্যাল অ্যাসপেক্টসগুলো কি রয়েছে তা নিয়ে অধ্যয়ন করছি, তখন তাকে আমরা বলছি প্যালিওবায়োলজি। কিংবা এখানে আমরা দেখো ইনভার্টিব্রেট প্যালিওন্টোলজি, তার মানে স্টাডি অফ ইনভার্টিব্রেট ফসিলস, তা নিয়ে আমরা আলোচনা করছি। আবার একই রকম ভাবে ভার্টিব্রেট প্যালিওন্টোলজি, যেখানে স্টাডি অফ ভার্টিব্রেট ফসিলস। আবার দেখো এখানে মাইক্রো প্যালিওন্টোলজি, যেখানে স্টাডি অফ মাইক্রো ফসিলস নিয়ে আমরা অধ্যয়ন করে থাকি। তাহলে আমাদের কাছে এর পরের যে পার্টটা সেটা হচ্ছে দেখো বায়োলজিক্যাল অ্যাসপেক্টস অফ প্যালিওবটানিক্যাল স্টাডিজ। তাহলে এর জীববিদ্যায় কি ধরনের ভূমিকা রয়েছে, এই প্যালিওন্টোলজি বলো, প্যালিওবায়োলজি বলো বা প্যালিওবোটানি বলো, এদের বায়োলজিক্যাল অ্যাসপেক্টস কি রয়েছে সেইটা কিন্তু আমাদের এখানে আলোচনার জায়গা রয়েছে। খেয়াল রাখতে হবে যে আমাদের এই ফসিলগুলোর মাধ্যমে আমরা আগেকার দিনের ক্লাইমেট কেমন ছিল, জলবায়ু কেমন ছিল, কিংবা সেই সময়কার উদ্ভিদ বা জীবের বিস্তার কেমন ছিল, সেটি কোন ধরনের পরিবেশে ছিল, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা লার্ন করতে পারি বা জানতে পারি। কিংবা তাদের জাতিজনী অর্থাৎ ফাইলোজেনি, তাদের বিবর্তন ইভলিউশন কিভাবে হয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে অধ্যয়ন করতে পারি। এছাড়া এই ফসিলের আর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হচ্ছে কিন্তু ফুয়েল হিসাবে আমরা ব্যবহার করে থাকি। যেমন কোল রয়েছে, ক্রুড অয়েল রয়েছে, এগুলোকে আমরা কোথাও না কোথাও ইকোনমিক ইম্পর্টেন্সের নিরিখে দেখতে পেতে পারি। তাই সেই কথাগুলোই বলা রয়েছে দেখো, স্টাডি অফ এক্সটার্নাল ইন্টারনাল স্ট্রাকচার অফ ডিস্ট্রিবিউশন অফ ফসিল। তাহলে যে জীবাশ্মের কথা বলা হচ্ছে তার আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে গঠন সেটা নিয়ে আমরা যেমন অধ্যয়ন করতে পারছি, তেমনি এদের বিস্তারটাও আমরা জানতে পারছি। আইডেন্টিফাইং এভিডেন্স ইন সাপোর্ট অফ ফাইলোজেনি অ্যান্ড ইভলিউশন, যা আমরা একটু আগে বললাম যে কোনো একটা জীবকে শনাক্তকরণ করতে গেলে আমরা ট্যাক্সোনমিতে পড়ে এসেছিলাম ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের কথা বা জাতিজনিক শ্রেণীবিন্যাসের কথা পড়ে এসেছিলাম। সেই জাতিজনিক শ্রেণীবিন্যাসের জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও না কোথাও এই যে ফসিল একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসাবে, এড হিসাবে কিন্তু কাজ করছে। এছাড়া আমরা অ্যাসোসিয়েশন অফ ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ডিশন অফ জিওলজিক্যাল পিরিয়ড আন্ডার দ্য স্টাডি, তার মানে এখানে পরিবেশগত যে সমস্ত প্রভেদ বা পার্থক্য রয়েছে বা আগেকার দিনে পরিবেশ কেমন ছিল সেই জায়গাগুলো, কোথাও আমরা যদি দেখতে পাই প্রচুর পরিমাণে ফার্নের একটা আমরা জায়গা দেখতে পাচ্ছি যে ফসিলাইজড ফার্ম রয়েছে, তার মানে সেটা বুঝতে হবে কোথাও না কোথাও সেটা একটা সময় আমাদের একটা ওয়ার্ম ক্লাইমেটের ছিল। তাহলে একই রকম ভাবে আমরা কোরিলেশন ইন প্যালিও ক্লাইমেট উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান্টস, তাহলে আগেকার দিনে ক্লাইমেট এবং তাদের ডিস্ট্রিবিউশন কেমন ছিল, যদি আমরা সেখানে প্রচুর পরিমাণে স্নেল পেয়ে থাকি, স্টারফিশ জাতীয় কিছু জীব, ইকানোডার্মা জাতীয় কিছু জীব পেয়ে থাকি, তাহলে বুঝতে হবে যে নিশ্চিত রূপে এটি কোথাও না কোথাও একটা সামুদ্রিক পরিবেশ ছিল একটা সময়। তো এইভাবে আমরা তার জিওগ্রাফিক্যাল যে ডিস্ট্রিবিউশনটা সেটাও আমরা বুঝতে পারি। কিংবা সেই ক্ষেত্রে আর একটা জিনিস যেটা আমরা বলছি যে সেটা হলো এর মাধ্যমে সেই রকটি, সেই তার বয়স কত সেটাও আমরা ডিটারমাইন করতে পারি। এবং অবশ্যই আমরা জেনেছি যে ফসিল ফুয়েলের কথা, অর্থাৎ ইকোনমিক ইম্পর্টেন্সের পার্টটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। নেক্সট যে পার্টটার মধ্যে আমরা আসছি সেটা হচ্ছে টাইপস অফ ফসিল, অর্থাৎ আমরা যে ফসিলের কথা বলছি তার বিভিন্ন টাইপস, বিভিন্ন ঘরানা, বিভিন্ন চিন্তা ভাবনায় করা হয়ে থাকে। মুখ্যত আমাদের এখানে যেটা দরকার পড়বে যে তার প্যাটার্নগুলো সম্পর্কে, তার শব্দগুলো সম্পর্কে, টার্মসগুলো সম্পর্কে একটু ভালো করে আমাদের জেনে রাখতে হবে। যেমন আমরা দেখি বেসড অন মোড অফ প্রিজার্ভেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার উপর নির্ভর করে আমরা সেখানে দেখতে পাচ্ছি বডি, ট্রেস, কেমিক্যাল কিংবা সিউডো ফসিলের জায়গাগুলোতে আমরা ভাগ করতে পারছি। কি এগুলো, কি এই টাইপসগুলো কি বোঝায় তা আমরা কিন্তু ক্রমশ ধীরে ধীরে জানবো। তাহলে আপাতত বেসড অন মোড অফ প্রিজার্ভেশন, তার উপর ভিত্তি করে আমরা বডি ফসিল, ট্রেস ফসিল, কেমিক্যাল ফসিল, সিউডো ফসিল এই ভাগগুলো করতে পারি। নেক্সট আসছে দেখো আমাদের বেসড অন সাইজ, অর্থাৎ আকার আকৃতির উপর নির্ভর করে আমরা কিন্তু ফসিলকে মূলত তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্রো ফসিল, অর্থাৎ যেগুলো কিনা বৃহৎ আকৃতির, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই তার হলো ম্যাক্রো ফসিল। আবার আমরা দেখতে পাচ্ছি মাইক্রো ফসিল। মাইক্রো ফসিলগুলো অত্যন্ত ক্ষুদ্র আকৃতির হয়, যাকে দেখার জন্য আমাদের দরকার পড়ে মাইক্রোস্কোপের। যে সমস্ত ফসিল বা জীবাশ্মগুলোকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয় তাদেরকে আমরা মাইক্রো ফসিল বলি। এবং 3 নম্বর দেখো ন্যানো ফসিল। এইখানে আমরা দেখতে পাচ্ছি এ অত্যন্ত ক্ষুদ্র, এ অতি ক্ষুদ্র, একেও কিন্তু আমরা অবশ্যই ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাবো না, তাহলে বা মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাবো না, যেটা হলো আমাদের ন্যানো ফসিল। তাহলে মাইক্রো ফসিল এবং ন্যানো ফসিল
এগুলো কিন্তু সবই ক্ষুদ্র। তাহলে বৃহৎ আকৃতির যেটা সেটা হলো ম্যাক্রোফসিল। এবার বেসড অন ইউজেস, ব্যবহারের উপর নির্ভর করে আমরা একটাকে ইন্ডেক্স ফসিল বলছি আর একটাকে লিভিং ফসিল বলছি। ইন্ডেক্স ফসিল যা দিয়ে কোনো সময়কার, অর্থাৎ আমাদের যে বায়োজিওকেমিক্যাল সাইকেলের যে জায়গাগুলো আমরা বলি, বা আমাদের যে ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন রয়েছে, যে এরা এপক, সেই সমস্ত জায়গাগুলো সহজে আমরা এই ফসিল থেকে বুঝতে পারি যে এটা কোন এরা বা কোন ইপকে কোন পিরিয়ডের সময়। তাহলে সেটা হলো আমাদের কাছে ইন্ডেক্স ফসিল। আর একটা হলো লিভিং ফসিল। লিভিং ফসিল মানে জীবন্ত জীবাশ্ম, অর্থাৎ এই জীবগুলো বর্তমানে পৃথিবীতে রয়েছে, কিন্তু তাদের সমসাময়িক বাকি জীবেরা এখন কিন্তু বর্তমানে জীবাশ্মে পরিণত হয়ে গেছে বা ফসিলাইজড হয়ে গেছে। তাহলে সেই সমস্ত বন্ধুরা যারা ফসিলাইজড হয়ে গেছে, সেই সময়কার বন্ধুদের মধ্যে কোনো একজন বেঁচে রয়েছে, তাকে বলা হয় লিভিং ফসিল। তো লিভিং ফসিল নামটা শুনে মনে হয় যে ফসিল, বাস্তবিকই এটি কিন্তু লিভিং, তার মানে জীবিত, কিন্তু এর সময় যে সমস্ত জীবগুলো ছিল তারা এই মুহূর্তে জীবাশ্মে পরিণত হয়েছে। এগুলোকে আমরা ডিটেলস জানবো, কিন্তু প্রাথমিকভাবে যে মাইন্ড ম্যাপিং আমরা যেটা বলছি, সেই মাইন্ড ম্যাপিংটা কিন্তু আমরা এখানে শেয়ার করলাম। তাহলে আমরা এবার চলে আসি, আমাদের কাছে দেখো বডি ফসিল বলে একটা শব্দ পাচ্ছি, এখানে দেওয়া রয়েছে বডি ফসিল। তাহলে বেসড অন মোড অফ প্রিজার্ভেশন, আমি আগে মাইন্ড ম্যাপিংটা বলেছি, এবার একটু একটু করে আমরা এর ডিটেল ফর্মে যেতে চাইছি। বডি ফসিল মানে কোনো জীবদেহের দেহ অংশ বা দেহের কোনো একটা পার্ট কিংবা সম্পূর্ণ দেহ হতে পারে, সেটি যদি কোনো কারণে ফসিলাইজড আকারে আমরা দেখতে পাই, তাহলে সেই ফসিলটাকে আমরা বডি ফসিল বলবো। দেখো সেখানে বলছে দিস are preserved hard part of the actual body. Fossil may be whole body of any organism, তার মানে এটা হতে পারে সম্পূর্ণ দেহ। ফর এক্সাম্পল স্কেলিটন অফ ডাইনোসরস, ডাইনোসরের যে কঙ্কাল, কিংবা সেল অফ বাইভালভস অর বডি পার্ট অফ অ্যানসিয়েন্ট অ্যানিমেল লাইক বোন সেল, বোনস, টিথ, ফিশ, ডাইনোসরস অর ম্যামালস। তাহলে বিভিন্ন জীবেদের যে দাঁত, হাড়, সেগুলোর যে আমরা ফসিল পাচ্ছি, সেগুলো কোথাও না কোথাও বডির একটি অংশ, তাহলে তাদেরকে আমরা বলবো বডি ফসিল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি দেখো ট্রেস ফসিল। এই ট্রেস ফসিলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনো জীবেদের অস্তিত্ব ছিল, অর্থাৎ জীব থাকা মানে তাদের কিছু জৈবিক কার্যকলাপ সম্পন্ন হবে, সেই পরিবেশে তাদের বিভিন্ন কাজকর্ম চলবে। তাহলে সেই সমস্ত কাজের কিছু চিহ্ন যা দিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে জীবের বসবাস ছিল বা জীবগুলি ছিল, কিন্তু তাদের কোনো ফসিল পাইনি, অর্থাৎ জীবের কোনো ফসিল নেই, কিন্তু তাদের জীবনের চিহ্নের কিছু আমরা জায়গা দেখতে পাচ্ছি। হয়তো দেখা গেল কোথাও কোনো একটা প্রাণী থাকতো, সে গর্ত খুঁড়ে গর্তের মধ্যে বসবাস করতো, তাহলে সেখানে গর্তটা থেকে গেছে। যেমন ধরো আদিমকালে কোনো মানুষ, সে কোনো একটা গুহার ওপরে কোনো একটা রেখার চিত্র এঁকে গিয়েছিল, সেটা থেকে গেছে, তার মানে তা থেকে বোঝা যায় যে এখানে কোনো না কোনো একটা জীব এই সময় এই জায়গায় অবস্থান করতো, কিন্তু সেই জীবটাকে আমরা ফসিল হিসেবে পাইনি, কিন্তু তার জীবনে যে কার্যাবলী ছিল তার চিহ্ন হিসেবে এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেটাকে আমরা বলছি ট্রেস ফসিল। সো দিস আর নট অ্যাকচুয়াল রিমেন্স অফ অ্যান অর্গানিজম, তার মানে এরা বাস্তবিক কোনো জীবদেহের রিমেন্স, অর্থাৎ তাদের জীবদেহের অংশ নয়, but are the preserved evidence or impression of the activity of organisms of the past, অর্থাৎ অতীতকালে যে সমস্ত জীব ছিল তাদের যে বিভিন্ন কার্যাবলী ছিল, সেই সমস্ত কার্যাবলীর চিহ্নগুলো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ট্রেস ফসিল বলছি। তাহলে এই শব্দগুলো থেকেই কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হবে। তাহলে ট্রেস ফসিল মে বি ইনক্লুডস, যেমন ট্র্যাকস, অর্থাৎ কোনো পথ দিয়ে হেঁটে যেত সেই পথ, কিংবা হতে পারে ট্রেলস, বারো, ফুটপ্রিন্টস, অর্থাৎ কেউ হেঁটে গেছে তার পায়ের ছাপটা থেকে গেছে, তাহলে সেই হেঁটে গেছে কোনো একটা জীব, তার পায়ের ছাপটা আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু আমাদের কাছে ট্রেস ফসিল। এই ট্রেস ফসিলের অপর আর একটা নাম রয়েছে, সেটা হলো ইকনো ফসিল। তাই প্রশ্ন হতে পারে ট্রেস ফসিল ইজ অলসো নোন অ্যাজ। প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমাদের এগোতে হবে, প্রতিটি শব্দের মধ্যে কিন্তু প্রশ্নগুলো লুকিয়ে রয়েছে। যেমন ট্রেস ফসিলের অপর নাম কি, সেটা হলো ইকনো ফসিল। তাহলে ট্রেস ফসিল তাকে আমরা বলে থাকি ইকনো ফসিল, অ্যান্ড দেয়ার স্টাডি ইজ কল্ড অ্যাজ ইকনোলজি। তাহলে ট্রেস ফসিল নিয়ে অধ্যয়ন করাকে বলা হয়ে থাকে ইকনোলজি। তাহলে সেখানে প্রশ্ন হতে পারে যে ট্রেস ফসিল নিয়ে অধ্যয়নের যে ব্রাঞ্চ, তাকে কি বলা হয়ে থাকে, সেটা হলো ইকনোলজি। তাহলে এইভাবে প্রতিটি শব্দ কিন্তু যত্ন নিয়ে দেখতে হবে। উড়ান পাঠশালাতে আমরা সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি, যা আগামী দিনে তোমাদের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই দখল করবে। নেক্সট আমরা চলে আসছি দেখো কেমিক্যাল ফসিল। এইখানে কেমিক্যাল ফসিলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হয়তো জীব দেহ আমরা পাইনি, কিংবা জীব দেহের কোনো অংশ হয়তো আমাদের নেই, কিন্তু জীব দেহ কোথাও না কোথাও কোনো না কোনো অর্গানিক উপাদান
বা কোনো কেমিক্যালস দিয়ে তৈরি হয়। তাহলে সেই সমস্ত কেমিক্যালসগুলো, অর্গানিক কম্পাউন্ড যাদেরকে বলি, সেই সমস্ত অর্গানিক কম্পাউন্ডগুলো কিন্তু অত্যন্ত দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায় পরিবেশে। কিন্তু সেই নষ্ট হয়ে যাওয়া অর্গানিক কম্পাউন্ডগুলো পরবর্তীকালে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে অত্যন্ত স্টেবল কোনো একটা রাসায়নিক উপাদান হিসেবে প্রিজার্ভ বা সংরক্ষিত হয়ে যায়। সেটাই কিন্তু আমাদের কাছে কেমিক্যাল ফসিল। সেটা আমাদের কাছে যেমন ধরো কোথাও কোনো একটা প্ল্যান্ট ছিল, তাহলে প্ল্যান্টের একটা পাতা পড়েছিল, সেই পাতার মধ্যে তোমরা জানো ক্লোরোফিল থাকে, যা আমাদের সালোক সংশ্লেষে সাহায্য করে। সেই ক্লোরোফিল কোনো কারণে দেখা গেল পরবর্তীকালে ভেঙে গিয়ে নষ্ট হয়ে গিয়ে সেখানে প্রিস্টেন কিংবা ফাইটেন এই ধরনের বিভিন্ন রাসায়নিক উপাদান তৈরি করেছে, যা দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা ফসলের মধ্যে দেখতে পাই। তাহলে এই ধরনের রাসায়নিক উপাদানগুলো দেখে আমরা বুঝতে পারি যে এইখানে যে জীবটি ছিল বা যে জীবের অবস্থান ছিল, তার মানে সেটি অবশ্যই কোথাও না কোথাও ফটোসিনথেসিস করতে পারত। তাহলে এইভাবে কোনো জীবের রাসায়নিক উপাদান হিসাবে অর্থাৎ জৈব যৌগ যেগুলো ছিল, অর্গানিক কম্পাউন্ড যেগুলো ছিল, সেগুলো পরিবর্তিত হয়ে যখন রাসায়নিক বস্তু হিসাবে অবস্থান করবে তাদেরকে আমরা বলবো কেমিক্যাল ফসিল। সেটা হতে পারে ডিএনএ, সেটা হতে পারে অ্যামাইনো অ্যাসিড, সেটা হতে পারে অন্যান্য কোনো উপাদান। দেখে নিন কি বলছে এখানে, দিজ আর অরিজিনালি derived compound that preserved in rocks. Generally these compounds contain no traces of actual organism and are therefore considered as an indirect evidence of past life. তার মানে এখানে এইটা দিয়ে আমরা যেহেতু কোনো জীবদেহের অংশ দেখতে পাচ্ছি না, কিন্তু এই ধরনের রাসায়নিক উপাদানগুলোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তাহলে তা দিয়ে আমরা সহজেই এটা উপলব্ধি করতে পারছি যে এই সমস্ত রাসায়নিক উপাদান আজকের এইখানে আমরা পাচ্ছি, মানে এই জায়গাতে কোথাও না কোথাও এই ধরনের জীব বা লাইফ ছিল। তাহলে লাইফ যে ছিল সেটার কিন্তু একটা এভিডেন্স এরা আমাদের কাছে তুলে ধরে। তাহলে কেমিক্যাল ফসিল সরাসরি জীবন না দেখাতে পারলেও, অর্থাৎ জীবদেহ দেখাতে না পারলেও, তাদের জীবনের যে অস্তিত্ব ছিল সেটা কিন্তু দেখতে বোঝায়। সেই জন্য এটাকে বলছে ইনডিরেক্ট এভিডেন্স অফ পাস্ট লাইফ। তাহলে ইনডিরেক্ট এভিডেন্স অফ পাস্ট লাইফ আমরা কোথা থেকে পেতে পারি? কেমিক্যাল ফসিল থেকে পেতে পারি। তাহলে এই শব্দগুলো প্রত্যেকটা লাইন ধরে ধরে কেন আমি ব্যাখ্যা করছি, কারণ প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন লুকিয়ে রয়েছে, যা তোমাদের আগামী দিনের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট large organic molecule do not survive long after the death of an organism. তার মানে দেখা গেছে যে কোনো একটা জীব মারা যাওয়ার পরে তার দেহে যে বৃহৎ আকৃতির জৈব যৌগ বা ম্যাক্রোমলিকুলস গুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘ সময় লাস্ট করে না, অর্থাৎ টিকে থাকে না, যেটা একটু আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেগুলো কোথাও না কোথাও পরিবর্তিত হবে। বাট দিস মলিকুলস মে ব্রেক ডাউন ইন্টু স্মলার স্টেবল অর্গানিক molecules which can survive over long geological time scale. তাহলে আমরা এই যে বৃহৎ অর্গানিক বা জৈব যৌগের কথা বলছি বা ম্যাক্রোমলিকুলসের কথা বলছি, তা তো জীবদেহ মারার পর, মরে যাওয়ার পরে বা মৃত হওয়ার পরে সেটা সহজেই ডিকম্পোস্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু তার থেকে পরবর্তীকালে যে সমস্ত রাসায়নিক উপাদান ডিরাইভ করে সেগুলো কিন্তু ওখানে স্টেবল একটা কম্পাউন্ড হিসেবে থেকে যায়, which can survive long geological time scale, যেটা একটু আগে তোমাদের সাথে ব্যাখ্যা করেছি। The ancient DNA preserved in rock is a common example of chemical fossil. তাহলে কোথাও না কোথাও পাথরের মধ্যে আমরা প্রাচীন ডিএনএর অস্তিত্ব দেখতে পাচ্ছি। তাহলে এই ডিএনএ কোথাও না কোথাও কোনো জীবের হতে পারে, তাহলে সেই জীবের যে অস্তিত্ব ছিল এখান থেকে আমরা বুঝতে পারছি। সেই জন্য এটা ইনডিরেক্ট একটা এভিডেন্স প্রোভাইড করছে। তাহলে আমরা এইখানে যে ফসিলের যে জায়গাটা দেখেছিলাম, বেসড অন মোড অফ প্রিজারভেশন, বডি ফসিল, ট্রেস ফসিল, কেমিক্যাল ফসিল, আর একটা পার্ট রয়েছে যেটা হলো সিউডো ফসিল। সিউডো ফসিল আসলে ফসিল নয়, ফসিলের মতো, সিউডো মানে ছদ্মবেশী। তাহলে এখানে আমরা সেই পার্টটাকেও একটু একটু করে জেনে নেব। দেখো সিউডো ফসিলের জায়গাটা দেওয়া রয়েছে তোমাদের এখানটায়। তাহলে সিউডো ফসিল আগেই বলেছি যে এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো ফসিল নয়, আসলে ফসিলের মতো দেখতে, আমরা ভুলবশত এটাকে ফসিল বলে ভাবতে পারি। তাদের আকার আকৃতি এমন দেখে মনে হতে পারে যে এটা একটা ফসিল, বাস্তবিকে এটি কোনো ফসিল নয়। এমন ধরনের হলে তাকে আমরা বলে থাকি মূলত সিউডো ফসিল। অনেক সময় দেখবে তোমরা কোথাও পাহাড় পর্বতে ঘুরতে গিয়ে কোনো গুহার মধ্যে দেখতে পাবে যে সেখানে জলগুলো চুইয়ে চুইয়ে বিভিন্ন ভূমি রূপ ধারণ করেছে। তা দেখে মনে হচ্ছে কোথাও যেন একটা পাহাড়ের মধ্যে, ওই গুহার মধ্যে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন একটা গাছের মতো শাখা তৈরি করেছে, বিভিন্ন চেহারা আকার আকৃতি দেখতে পাচ্ছি, দেখে মনে হতে পারে বোধহয় এটা কোনো একটা জীব।
কিন্তু বাস্তবে কি তা নয়। তাহলে এই ধরনের যে ঘটনাগুলো সেগুলোকে আমাদের সিউডো ফসিল বলা হচ্ছে। সো দিস আর নট ফসিল দো দে লুক লাইক ফসিল, তার মানে এরা বাস্তবিকই কিন্তু ফসিল নয়, ফসিলের মতো দেখতে যদিও বা, কিন্তু ফসিল নয়। ইন নেচার দেয়ার আর মেনি ইনঅর্গানিক সাবস্টেন্সেস হুইচ জেনারেলি রিজেম্বলস ফসিলস, দিস আর কল্ড সিউডো ফসিল। তাহলে প্রকৃতিতে এই ধরনের বহু রূপ বা চিহ্ন আমরা দেখতে পাই যা দেখে ফসিলের মতো মনে হলেও বাস্তবিক এটি ফসিল নয়। তাহলে এরকম ডেনড্রাইট অ্যান্ড ওর অফ ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজের একটা ওর বা খনিজ যে রূপ, সেই রূপটি অনেক সময় আমরা দেখতে পাই যে গাছের পাতার মতো ইমপ্রিন্ট বা শাখা তৈরি করেছে, যা দেখে আমাদের মনে হতে পারে যে এটা বোধহয় কোন একটা ফসিল। বাস্তবিক এটি কোনো ফসিল নয়, এটি কিন্তু আসলে ম্যাঙ্গানিজের খনিজ অংশ। তাহলে এইটা আমাদের কাছে কোথাও না কোথাও ভুলবশত আমরা এটিকে ফসিল হিসেবে ট্রিট করতে পারি। এই ধরনের জায়গাগুলোকেই আমরা বলছি সিউডো ফসিল বা ছদ্ম ফসিল। তাহলে আমাদের কাছে পরের পার্টটার দিকে আমরা এগোই। পরের অংশ সেটা হচ্ছে, দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গা, যেমন আমরা দেখতে পাচ্ছি ম্যাক্রো ফসিল। এই ম্যাক্রো ফসিলের ক্ষেত্রে যখন আমরা তার সাইজটা বেশ বৃহৎ আকৃতির দেখতে পাই, পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি 3 mm সাইজের, তখন তাদেরকে আমরা বলছি ম্যাক্রো ফসিল। তো ম্যাক্রো কথার অর্থ তোমরা সবাই জানো, বৃহৎ আকৃতির। সেখানে জীবদেহের বৃহৎ অংশ যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই, যেমন আমরা বোন, টিথ কিংবা সেল অর্থাৎ প্রাণীদেহের যে খোলক রয়েছে সেগুলোর কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই। এমন ধরনের যে সমস্ত বৃহৎ আকৃতির ফসিলগুলো রয়েছে তাকে আমরা ম্যাক্রো ফসিল বলে থাকি। তাহলে ম্যাক্রো ফসিল, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো মাইক্রো ফসিলের আর একটা পার্ট রয়েছে। তাহলে মাইক্রো ফসিল কি আছে? মাইক্রো ফসিল আগেই বলে এসেছি, এটি অত্যন্ত ক্ষুদ্র আকৃতির, 1 মিলিমিটারের থেকেও সাইজে কম হবে, তাদেরকে আমরা বলছি আমাদের কাছে মাইক্রো ফসিল। এদেরকে মাইক্রোস্কোপের সাহায্যেই দেখতে হয়, এবং এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পোলেন, পরাগরেণু, রেণু, এইগুলো কিন্তু কোথাও না কোথাও আমাদের কাছে মাইক্রো ফসিল হিসেবে ট্রিটেড হবে। এরপরে দেখো ন্যানো ফসিল, এটি আরো ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র প্রকৃতির। তাহলে এটিকে আমাদের কোথাও না কোথাও দেখা যাচ্ছে অত্যন্ত ক্ষুদ্র প্রকৃতির। তাহলে এটা তো ক্ষুদ্র ছিলই, এটা আরো ক্ষুদ্র প্রকৃতির। এদের সাইজটা দেখতে পাই আমরা 5 থেকে 60 মাইক্রোমিটার বা আমাদের মিউর মধ্যে। এই যে আকৃতি অত্যন্ত ক্ষুদ্র প্রকৃতির হওয়ার কারণে এদের ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়, যা একটু পূর্বেই তোমাদের বেসিক কনসেপ্ট শেয়ার করতে গিয়ে আমি কিন্তু অলরেডি ব্যাখ্যা করেছিলাম। তাহলে আমরা এখানে ম্যাক্রো ফসিল, দেখো মাইক্রো ফসিল, ন্যানো ফসিল, এই টাইপটা তোমাদের সাথে একটু আগে শেয়ার করে এসেছিলাম। কি টাইপ বলেছিলাম? বেসড অন সাইজ। তাহলে বেসড অন সাইজে আমরা ম্যাক্রো, মাইক্রো এবং ন্যানো ফসিলের কথা বলেছিলাম। তাহলে ম্যাক্রো, মাইক্রো এবং ন্যানো ফসিল কি, এই পার্টটা আমরা এখানে শেয়ার করলাম। এবার দেখো এই পার্টটা অলরেডি শেয়ার করা হয়েছে, ফলে যা তোমাদের কাছে এখানে আমরা শেয়ার করছি প্রত্যেকটা পকেট ধরে ধরে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তাহলে আমাদের কাছে এরপরে রয়েছে দেখো ইন্ডেক্স ফসিল বা লিভিং ফসিলের পার্ট রয়েছে। তাহলে আশা করি তোমাদের কাছে এই যে ছোট ছোট পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা শেয়ার করছি এবং যেটা তোমরা নিশ্চিতরূপে উপলব্ধি করতে পারছো। এরপরে দেখো ইন্ডেক্স ফসিলের কথা বলা হয়েছে। ইন্ডেক্স ফসিল একটু আগে বলেছিলাম যে এই ফসিলগুলো দিয়ে আমরা কোনো পাথরের বয়স বা কোন সময়কার সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে এইভাবে আমরা ইন্ডেক্স ফসিল দিয়ে কোথাও না কোথাও সেই রক বা শিলার বয়স নির্ণয় করতে পারি, বা সেই শিলাটি কোন সময়কার ছিল সেটা উপলব্ধি করতে পারি। সেটা হলো ইন্ডেক্স। ইন্ডেক্স মানে তোমরা জানো সূচনা বা সূচক। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এই সূচক করে কোন সময়কার শিলা বা কোন সময়কার রক হিসাবে, সেই জন্য সেটাকে আমরা বলছি ইন্ডেক্স। লিভিং ফসিলের বিষয়ে আমরা বলেছিলাম কি, যে এই জীবটি বাস্তবে কি লিভিং, কিন্তু এর সময়ের সমস্ত জীবগুলো কোথাও না কোথাও ফসিল হয়ে গেছে। যেমন ধরো আমরা একটা ক্রোকোডাইলের কথা যদি বলি, কুমিরের কথা যদি বলি, তাহলে একটা কুমির সে বর্তমানে বহাল তবিয়তে আমাদের এখানে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই কুমির যে সময় পৃথিবীতে আগমন হয়েছিল সেই সময় পৃথিবীতে ডাইনোসর ছিল, মেসোজোইক এরা, যাকে তোমরা জানো যে আমরা এরা অফ রেপটাইলস বলে থাকি। তাহলে রেপটাইলসের স্বর্ণযুগ ছিল এই মেসোজোইক এরা। তাহলে এই মেসোজোইক এরাতে যখন আমাদের ক্রোকোডাইল ছিল পৃথিবীতে, সেই সময় কিন্তু ডাইনোসরও ছিল। এখন যদি আমি প্রশ্ন রাখি তোমাদের কাছে, ডাইনোসর কোথায়? ডাইনোসর বলবে যে স্যার ডাইনোসর তো পৃথিবীতে নেই। কোথায় গেছে তারা? স্যার মাটির তলায় চাপা পড়েছে, ওদেরকে ফসিল হিসেবেই পাওয়া গেছে। আচ্ছা, ডাইনোসর তাহলে ফসিল হিসেবে পাওয়া গেছে। তাহলে ডাইনোসরের সঙ্গে ছিল একই সঙ্গে তার বন্ধু ক্রোকোডাইল, স্যার সে তো এখনো লিভিং, বেঁচে রয়েছে। তাহলে এই ক্রোকোডাইলকে আমরা বলবো লিভিং ফসিল।
আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো যে লিভিং ফসিল হলো আসলে একটি জীবিত জীব যে বহু পূর্বে সৃষ্টি হয়েছিল, তার সমসাময়িক জীবেদের বহু জীব এখন ফসিলে পরিণত হয়েছে, কিন্তু এই জীবটি তার কোনো রকম পরিবর্তন ছাড়াই বর্তমান পৃথিবীতে টিকে রয়েছে, তাদেরকে আমরা লিভিং ফসিল বলি। এইটা এত ইম্পর্টেন্ট বা এত ইম্পর্টেন্স দিচ্ছি কেন, তার কারণটা হলো এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবেই। কি থাকবে প্রশ্নটা? যে নিম্নলিখিত কোনটি জীবন্ত জীবাশ্ম? তাহলে জীবন্ত জীবাশ্ম কোনটা, সেইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তার মধ্যে তোমরা মনে রাখবে একটা লিভিং ফসিল উদ্ভিদের নিরিখে, সেটা হচ্ছে গিঙ্গো বাইলোবা। এই গিঙ্গো বাইলোবা এটি আমাদের এক ধরনের জিমনোস্পার্মিক প্ল্যান্ট, অর্থাৎ ব্যক্তবীজী উদ্ভিদ। এই ব্যক্তবীজী উদ্ভিদ যাকে আমরা গিঙ্গো বাইলোবা বলছি, এই গিঙ্গো বাইলোবা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এইটা হলো গিঙ্গো বাইলোবা। এই গিঙ্গো বাইলোবা এটি কিন্তু একটি জীবন্ত জীবাশ্ম, অর্থাৎ এটি বহু পূর্বে পৃথিবীতে তৈরি হয়েছিল, বর্তমানেও এটি রয়েছে, তার মানে এটি একটি জীবন্ত জীবাশ্ম। এই জীবন্ত জীবাশ্মের কথা যখন বললাম, তখন তোমাদেরকে এই প্রসঙ্গে আরেকটা কথা বলেই রাখি, সেটা হলো দেখো এই লিভিং ফসিল ছাড়াও আমরা কানেক্টিং লিঙ্ক এবং মিসিং লিঙ্ক বলে কথা পেয়ে থাকি। কানেক্টিং লিঙ্ক আর মিসিং লিঙ্ক বলতে কি বোঝায়? যখন কোনো একটা জীব দুটো জীব গোষ্ঠীর বৈশিষ্ট্য বহন করছে, যেমন ধরো আমরা আর্কিওপটেরিক্সের কথা বলতে পারি, ফসিল হিসেবে পাওয়া একটা পাখির মতো চেহারা সম্পন্ন একটা জীবাশ্ম। এই আর্কিওপটেরিক্সের চোয়াল ছিল, চোয়ালে আবার দাঁতও ছিল, চেহারাটা আবার পাখির মতো ছিল। তাহলে চোয়াল, চোয়ালে দাঁত, এগুলো কোথাও না কোথাও রেপটাইলসের বৈশিষ্ট্য, সরীসৃপের বৈশিষ্ট্য। আবার তার মধ্যে পক্ষী সুলভ আচরণ বা পক্ষী সুলভ আকৃতিও আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বুঝতে পারছি যে রেপটাইলস বা সরীসৃপ সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পাখিতে পরিণত হয়েছে, অর্থাৎ অ্যাভিসে পরিণত হয়েছে। তাহলে এইভাবে বিবর্তন বা ইভলিউশনটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই রেপটাইলস থেকে যখন পাখি তৈরি হচ্ছে, তার মধ্যবর্তী অবস্থায় এই ধরনের আর্কিওপটেরিক্স নামক কিছু জীব বা পাখির মতো এই জীব তৈরি হয়েছিল, যাদের অস্তিত্ব বর্তমান পৃথিবীতে নেই, কিন্তু তাদেরকে আমরা ফসিল হিসেবেই দেখতে পাই কেবলমাত্র। তাদেরকে আমরা বলবো মিসিং লিঙ্ক, কারণ দুটো জীবের বৈশিষ্ট্য তো বহন করছে। কি সেটা? রেপটাইলস এবং পাখি। পরিষ্কার করে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের ভীষণভাবে আসে। তাহলে এখানে আমরা রেপটাইলসের সঙ্গে সঙ্গে অ্যাভিস বা বার্ডস, তাদের কিন্তু একসঙ্গে দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা কানেক্টিং লিঙ্ক, কিন্তু এই কানেক্টিং লিঙ্কটি বর্তমান পৃথিবীতে নেই, তাই এটি একটি মিসিং লিঙ্ক। কিন্তু যদি এমনটা হতো, যেটা বর্তমান পৃথিবীতে রয়েছে, কিন্তু একই রকম ভাবে সেও দুটো জীবের বৈশিষ্ট্য বহন করছে। তোমরা জানো হংসচুঞ্চু, প্লাটিপাস, এই জীবটি দেখো, এর যে বাচ্চা রয়েছে সে আবার কি হয়, মায়ের থেকে দুগ্ধ পান করে বড় হয়। তার মানে আবার এই জীবটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে এর মধ্যে স্তন্যপায়ীর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, আবার রেপটাইলসের বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটি সরীসৃপ থেকে স্তন্যপায়ীর উৎপত্তির গল্পটিকে ব্যাখ্যা করছে, কিন্তু প্লাটিপাস এখনো পর্যন্ত পৃথিবীতে রয়েছে, তাই এটিকে আমরা অবশ্যই বলবো কানেক্টিং লিঙ্ক। তাহলে চলো, এই জায়গাগুলো ছোট ছোট জায়গা থেকে প্রশ্ন হতে পারে, সেগুলো তোমাদেরকে বলে রাখলাম। নেক্সট এগুলোকে আর একটু ডিটেল ফর্মে আমরা শেয়ার করতে যাচ্ছি। দেখো আমাদের যে ফসিল রয়েছে, সেই ফসিলগুলো তাদেরকে কম্প্রেশন, ইমপ্রেশন, কাস্ট কিংবা মোল্ড, পেট্রিফিকেশন কিংবা পারমিনালাইজেশন, ট্রেস ফসিল, এই ধরনের বিভিন্ন, বা অ্যাম্বার বা আনঅল্টার্ড বা রিমেন বা আনঅল্টার্ড রিমেন বা অ্যাম্বার, এই ধরনের বিভিন্ন ভাগ আমরা পেয়ে থাকি। তাহলে সেই ক্ষেত্রে কম্প্রেশনের ক্ষেত্রে কি হয়, যে এখানে জেনারেলি রিটেন অর্গানিক ম্যাটার ইউজুয়ালি মোর অর লেস কোলিফাইড, তার মানে এখানে জৈব বস্তু দেখতে পাবো এবং এটি কয়লায় পরিণত হবে। কম্প্রেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সবসময় ওই জীবটি বা জীবদেহটি বা দেহাংশটির উপর ধীরে ধীরে পলিমাটি জমা হতে হতে তার উপর এতটাই প্রেসার তৈরি করে যে জীবটি ভার্টিক্যালি এতটা, উলম্বভাবে এতটা চাপ হয় যে জীবটি চাপে চ্যাপ্টা হয়ে যায়, তার ফলে একটা চিহ্ন তৈরি হয়, একটা অর্গানিক ম্যাটারের একটা মাস তৈরি হয়, সেটা হলো আমাদের কাছে কম্প্রেশন। ইমপ্রেশন, only the imprint of the plant remains are preserved in the sedimentary rock। তার মানে এখানে স্তরীভূত শিলা বা পাললিক শিলার মধ্যে
কেবলমাত্র সেই জীবদেহটি, হতে পারে উদ্ভিদের পাতার কিংবা ফুলের বা দেহাংশের একটা চিহ্ন রয়েছে, ছাপ পড়ে রয়েছে, সেইটা হলো আমাদের কাছে ইমপ্রেশন। নেক্সট দেখো আমাদের কাছে কাস্ট অর মোল্ড। কাস্ট অর মোল্ডের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনো একটা জীব দেহ একটা পাললিক শিলার মধ্যে বা স্তরীভূত শিলার মধ্যে চাপা পড়েছে, কিন্তু তার বাইরের খোলকটি ছিল শক্ত, তাহলে সেটা ধীরে ধীরে ভেতরের অংশটা পচে গেছে, কিন্তু বাইরের যে খোলকের যে আবরণ সেই অংশটি কিন্তু থেকে গেছে শিলার মধ্যে একটা রূপ নিয়ে, তাহলে সেটা হয়ে গেল আমাদের কাছে মোল্ড। তার মানে দেখা যাক, ধরে নাও আমার কাছে এইটা একটা কোনো একটা জীবদেহ ছিল, এই জীবদেহটির চারিদিকে আস্তে আস্তে আমাদের পলিগুলো জমতে 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 এই অংশটি কি হয়েছে, পুরোটা পাথরে পরিণত হয়েছে, আর ভেতরের যে অর্গানিক ম্যাটারগুলো ছিল সেগুলো অলরেডি ডিকম্পোজ হয়ে গেছে, তাহলে একটা গ্যাপ তৈরি হয়েছে। ফলে এইভাবে আমরা একটা পাথরের মধ্যে বা শিলার মধ্যে এই ধরনের একটা বাহ্যিক ছাঁচ দেখতে পাবো। এই যে বাহ্যিক ছাঁচটা তৈরি হলো, সেই ছাঁচটাকে আমরা বলছি মোল্ড। এরপরে সময়ের সঙ্গে সঙ্গে ওই ছাঁচটার তো ভেতরের সমস্ত জৈব বস্তুগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে, জীবদের অংশগুলো নষ্ট হয়ে গেছে, ভেতরে অন্যান্য রাসায়নিক উপাদানগুলো ইনফিল্ট্রেশন করে তার ভেতরে অংশগুলোকে পূর্ণ করবে, তাহলে সেটাকে আমরা বলবো কাস্ট, সেটাকে আমরা বলবো কাস্ট। তাহলে এইখানে আমরা মোল্ড এবং কাস্ট এই যে দুটো শব্দ আমরা ব্যবহার করছি, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে সেটা হলো, একটা হলো মোল্ড আর একটা হলো কাস্ট। তাহলে মোল্ড হলো বাইরের যে ছাঁচ, আর সেই বাইরের ছাঁচের ভেতরে যখন পরবর্তীকালে বিভিন্ন উপাদান যুক্ত হচ্ছে, সিলিকা যুক্ত হচ্ছে, তখন যে স্ট্রাকচার তৈরি হচ্ছে সেটা হচ্ছে কাস্ট। তাহলে এইভাবে ট্রেস ফসিল কি সেটা আগেই আমরা বলে এসেছি যে জীবদেহের জীবনের চিহ্ন হিসেবে। আর আনঅল্টার্ড রিমেইনস, এই আনঅল্টার্ড রিমেইনস তার মানে জীবদের কোনো রকম কোনো পরিবর্তন ঘটেনি। আমরা দেখি হিমালয়ে বহু মানুষ বেড়াতে যান, পাহাড় পর্বতে বেড়াতে গিয়ে হিমালয়ে জয় করতে গিয়ে বহু মানুষ বরফের তলায় চাপা পড়ে যান, হাজার হাজার বছর পর্যন্ত তার দেহ কিন্তু অবিকৃত থাকবে, কারণ অত্যন্ত শীতল তাপমাত্রায় রয়েছে। তাহলে সেই দেহটিও প্রিজার্ভড হচ্ছে, তাহলে সেটাও একটা দেখা একটা সার্টেন পিরিয়ড পরে সেটাও একটা ফসিল, কিন্তু সেই ফসিলটি আনঅল্টার্ড রয়েছে, অর্থাৎ তার দেহের কোনো রকম পরিবর্তন ঘটেনি। এরকম আমরা কনিফার উদ্ভিদ যেগুলো রয়েছে, পাইন গাছ তোমরা জানো, তার থেকে রজন নির্গত হয়। এই রজন বা অ্যাম্বার এই ধরনের যে সমস্ত উপাদান, তার মধ্যে কোথাও হয়তো ফুলের একটা পরাগরেণু বা ফুলের একটা অংশ বা ছোট কোনো একটা পোকা বা ইনসেক্ট, সে কি হলো ওই রজনের মধ্যে আঠার মধ্যে আটকে গেল, তার ফলে কি হলো সেই দেহটি ওই আঠার মধ্যে সংরক্ষিত হয়ে থেকে গেল কোনো রকম পরিবর্তন ছাড়া। বাকিগুলোর ক্ষেত্রে তো পরিবর্তন ঘটছিল, এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটছে না, দ্যাট ইজ দ্য আনঅল্টার্ড রিমেন্স অর অ্যাম্বার। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের জায়গাগুলোতে, টাইপস অফ ফসিলগুলোর সম্পর্কে একটু ডিটেলড আকারে তোমাদের এখানে শেয়ার করার জায়গায়। এই ডিটেল জায়গাগুলো সবটা তোমাদের কাছে আমার অলরেডি দেওয়া রয়েছে। কেমিক্যাল ফসিল, কেমিক্যাল ফসিলের ক্ষেত্রে তার জায়গা কি ব্যাখ্যা করে এসেছি, রাসায়নিক উপাদানগুলো সেখানে পাচ্ছি, সরাসরি জীবদেহ নয়, রাসায়নিক উপাদানগুলো পাচ্ছি যা কিনা ব্যাখ্যা করে সেখানে জীবনের চিহ্নের বিষয়টি। এরপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের কাছে পরের যেটা রয়েছে সেটা হলো ট্রেস ফসিল বা ইকনো ফসিল। আমরা শুরুতেই ব্যাখ্যা করে এসেছি ট্রেস ফসিল বা ইকনো ফসিল, তার কিছু উদাহরণও আমরা এখানে দিয়েছি, যেমন গ্যাস্ট্রোলিথ, এইটা আমরা দেখতে পাই, তাহলে এইটা একটা উদাহরণ মনে রাখতে হবে গ্যাস্ট্রোলিথ। কিংবা আমরা দেখতে পাচ্ছি দেখো যে পলিস্টোন ইন দ্য অ্যাবডোমেন অফ ডাইনোসরস, তাহলে এইগুলো আমাদের কাছে কোথাও না কোথাও ট্রেস ফসিল বা ইকনো ফসিল। এরপরে আমরা মাইক্রো ফসিলের কথা বলছি, মাইক্রো ফসিল মানে অত্যন্ত ক্ষুদ্র, যাদেরকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়, মাইক্রোস্কোপিক অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া, স্পোর, পোলেন গ্রেন, পরাগরেণু যাদেরকে আমরা বলি, তাদের যে ফসিলগুলো সেগুলোকে আমরা মাইক্রো ফসিল বলছি। তবে এই মাইক্রো ফসিলগুলো এতটাই ক্ষুদ্র হয়, যেহেতু এদের মাইক্রোস্কোপের তলায় দেখতে হয়, তাহলে সহজে শিলার মধ্যে তো খালি চোখে দেখতেই পাবো না যে ওর মধ্যে আদৌ কোনো ফসিল রয়েছে কিনা, কারণ এটা এত ক্ষুদ্র আকৃতির হয়। তাহলে সেটাকে কি করে বুঝবো স্যার, তার বোঝার কি পদ্ধতি রয়েছে? এখানে যে এই পলি মাটি অর্থাৎ আমাদের যে স্তরীভূত যে শিলা রয়েছে, সেডিমেন্টারি রকস রয়েছে, তাকে কিন্তু কোথাও না কোথাও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করতে হবে। তাহলে সেই প্রক্রিয়াটিকে আমরা বলে থাকি মেসারেশন। তাহলে মেসারেশন অর্থাৎ মাইক্রোফসিলস আর ভিজিবল অনলি আফটার দ্য মেসারেশন অফ সেডিমেন্টস। তাহলে সেডিমেন্ট যেটা ছিল, যে শিলাটা ছিল, তার মেসারেশনের মাধ্যমে তার থেকে আমরা ফসিলগুলোকে আলাদা করে দেখতে হয়। তাহলে
খেয়াল করবে মাইক্রোফসিল অবজার্ভ করার জন্য ফসিলগুলোকে স্তরীভূত শিলা থেকে আলাদা করবার প্রক্রিয়াটির নাম, সেটা হচ্ছে ম্যাসারেশন। এই ম্যাসারেশন কথাটির অর্থটা কিন্তু বা ম্যাসারেশন কার সঙ্গে সম্পর্কিত, এই প্রশ্নটির জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। নেক্সট আমরা পরের পার্টটিতে আসছি, মেগা ফসিল। মেগা ফসিল মানে বৃহৎ আকৃতির ফসিল, নাম থেকেই আমরা পাচ্ছি। তাহলে মেগা ফসিল মানে লার্জ ফসিল যেগুলো, সেগুলো হলো মেগা ফসিল। তাহলে এখানে সহজেই আমরা খালি চোখে দেখতে পাই, ভিজিবল, সেটা হচ্ছে ন্যাকেড আইতেই আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আমাদের কাছে মেগা ফসিল। তাহলে মেগা ফসিল মে বি ক্যাটাগরাইজড ইনটু ফলোইং 5 টাইপস। তাহলে এই মেগা ফসিলের টাইপস গুলোই কিন্তু এতক্ষণ ধরে আমরা শেয়ার করেছি। কি কি দেখো, কম্প্রেশন, ইমপ্রেশন, পেট্রিফিকেশন, কাস্ট অর ইনক্রাস্টেশন, মোল্ডস, এগুলো সবই কিন্তু মেগা ফসিলের টাইপ আমরা বলছি। তাহলে নেক্সট আমরা এই পার্টগুলোকে একটু একটু করে জেনে নেব। ফার্স্ট হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রশ্নের জায়গা, একটু একটু করে দেখো, এর আগেও আমি কম্প্রেশন বলেছি, আবারও কম্প্রেশন বলছি, একটু একটু করে নিজেদেরকে এনহ্যান্স করতে হবে। এখানে কিন্তু ভার্টিক্যাল প্রেসার, উলম্ব চাপ, তার মানে কোনো একটা জীব দেহের, ধরো আমি দাঁড়িয়ে রয়েছে, আমার উপর থেকে হঠাৎ করে দেখা গেল পুরো বিল্ডিংটা হুড়মুড় করে আমার ঘাড়ের উপর ভেঙে পড়লো, আমার দেহটা তো থাকলো, কিন্তু কি হলো, প্রকৃত স্ট্রাকচারটা কি হলো, দুমড়ে মুচড়ে চ্যাপটা হয়ে গেল। তাহলে এইভাবে একটার পর একটা এই পাললিক শিলার চাপে পুরো দেহটি চ্যাপটা হয়ে যাচ্ছে চাপে, সেটাকে আমরা বলছি কম্প্রেশন। তাহলে কম্প্রেশনে অর্গানিক ম্যাটার রয়েছে, জীবদেহের স্ট্রাকচারটা প্রপার ফরম্যাটে আমরা পাবো না, তাহলে সেটা হলো আমাদের কাছে কম্প্রেশন। সো দিজ আর প্ল্যান্ট পার্টস কম্প্রেসড বাই ভার্টিক্যাল প্রেসার। তাহলে কম্প্রেসড বাই ভার্টিক্যাল প্রেসার, তাহলে ভার্টিক্যাল প্রেসারের মাধ্যমে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কম্প্রেশন। তাহলে এইভাবে দ্য প্ল্যান্ট ফ্র্যাগমেন্টস লাইক লিভ, স্টেম, সিডস গেট ফ্ল্যাটেন্ড, এগুলো সবই চ্যাপটা হয়ে যায়। তার ফলে কি হয়, একটা কার্বনেসিয়াস ফিল্ম, একটা কার্বন, যেহেতু অর্গানিক ম্যাটার তাই কার্বনের একটা ফিল্ম তৈরি হয়ে যায়, একটা আউটলাইন, একটা এক্সটার্নাল ফিচার্স আমরা দেখতে পাই। তাহলে এইখানে ইন্টারনাল স্ট্রাকচার কিন্তু প্রিজার্ভ থাকে না, ইন্টারনাল স্ট্রাকচারটা কিন্তু প্রিজার্ভ থাকে না। চলো পরের জায়গায় চলে আসি, ইমপ্রেশন। ইমপ্রেশনের ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে ইমপ্রেশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য নেগেটিভ অফ আ কম্প্রেশন। তাহলে কম্প্রেশনের একটা নেগেটিভ জায়গা, তাহলে সেখানে দেখো আমাদের পাতা, তার স্ট্রাকচারটা কোনো একটা পাললিক শিলার উপর পড়েছে, তাহলে সেখানে সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি পাতা, তার একটা চিহ্ন বা ছাপ কিন্তু এখানে এইভাবে আমরা তৈরি হয়ে যেতে দেখেছি। তাহলে এই ছাপটা কিন্তু থেকে গেছে আলটিমেটলি এখানটায়, তাহলে এটা হলো আমাদের কাছে ইমপ্রেশন। তাহলে এই ইমপ্রেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো অর্গানিক ম্যাটার দেখতে পাবো না, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক বা ফিচার, যেগুলোকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি ফটোর মতো, ছবির মতো আমাদের কাছে। নেক্সট পরের পার্টটা আসছে পেট্রিফিকেশন। এই পেট্রিফিকেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেখানে আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো জায়গায় কিন্তু সংরক্ষিত। তাহলে ফসিলগুলোর মধ্যে আমাদের ফসিল তার এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ট্রাকচার স্টাডি করবার জন্য এইটা কিন্তু বেস্ট ফসিল। তাহলে প্রশ্ন হতে পারে যে স্টাডি করবার জন্য কোনটা সব থেকে বেস্ট। একটা তো সব থেকে ভালো হবে অ্যাম্বার, যেখানে কিন্তু আনঅল্টার্ড রয়েছে, সেখানে যে পোকা মাকড় যাই আসুক না কেন সবটাই কিন্তু দেহের কোনো রকম বিকৃতি ছাড়াই সংরক্ষিত থাকবে, তাহলে অ্যাম্বার থেকে স্টাডি করা সব থেকে বেটার। কিন্তু বাকি যেগুলো কিনা মাটির তলায় ফসিলাইজড হয়েছে, তার মধ্যে পেট্রিফিকেশন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসেস, যার মাধ্যমে আমরা জীবদের বাহ্যিক গঠন এবং আভ্যন্তরীণ গঠন দুটোই দেখতে পাবো। তবে অর্গানিক ম্যাটার যেগুলো ছিল সেগুলো কিন্তু অন্য কোনো উপাদান দ্বারা রিপ্লেসমেন্ট হবে। দেখে নি কি বলছে, দেখো দিজ আর দ্য বেস্ট বাট রেয়ারেস্ট টাইপ অফ ফসিল। তাহলে কোনটা সব থেকে বেস্ট ফসিল হবে, আগে আমি বলেছি, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে পেট্রিফিকেশন। তাহলে দিজ আর দ্য বেস্ট বাট রেয়ারেস্ট টাইপ অফ ফসিল হুইচ প্রিজার্ভ দ্য এক্সটার্নাল as well as internal structure, যেটা আমরা বললাম বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় স্ট্রাকচারই কিন্তু সংরক্ষিত হচ্ছে। The cellular details are preserved due to the infiltration of minerals like silicon oxide, calcium carbonate, magnesium carbonate, iron sulfide, etc. তাহলে এই সমস্ত উপাদান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেলের যে অর্গানিক কম্পাউন্ডগুলো সেগুলো রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তার মানে কোষের মধ্যে যে সমস্ত রাসায়নিক উপাদান ছিল সেগুলো সরে গিয়ে
অন্য একটি রাসায়নিক উপাদান এখানে অ্যাডেড হয়েছে। তাহলে এইভাবে আলটিমেটলি পুরো সেলুলার স্ট্রাকচারটা, ইন্টারনাল স্ট্রাকচারটা পর্যন্ত এখানে সংরক্ষিত হয়েছে। ফলে হয়তো অর্গানিক জায়গা দেখতে পাচ্ছি না, কিন্তু ইনঅর্গানিক ফর্ম দিয়ে কিন্তু আলটিমেটলি পুরো আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় গঠনই আমরা দেখতে পাচ্ছি। সো দ্য পেট্রিফাইড ফসিল ক্যান বি কাট ইনটু স্মল পিসেস অ্যান্ড আ সিরিজ অফ সেকশনস ক্যান বি মেড ফর অ্যানাটমিক্যাল স্টাডিজ। তাহলে অ্যানাটমিক্যাল স্টাডিজ করবার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট, কাস্ট বা ইনক্রাস্টেশন অফ মোল্ড। আগেই বলে এসেছি মোল্ড এবং কাস্টের সম্পর্ক কি। মোল্ড হলো আসলে ছাঁচ, আর সেই ছাঁচের মধ্যে পরবর্তীকালে বিভিন্ন উপাদান সংযোজিত হলে সেটা হবে কাস্ট। সেই জায়গাটাই আমাদের কাছে এখানে ব্যাখ্যা করা রয়েছে। নেক্সট পার্টে চলে যাই, সাব ফসিল। এই সাব ফসিল একটা নতুন শব্দ তোমরা এখন পাচ্ছ। এই সাব ফসিল বিষয়টা কি? একটা জীব সেটি ফসিলে পরিণত হতে গেলে একটা ন্যূনতম টাইম স্প্যান বা একটা দীর্ঘ সময় থাকার দরকার। সেই সময়টা না দিয়ে তার আগেই যদি আমরা কাউকে আবিষ্কার করে ফেলি, তাহলে সেটা হয়ে যাবে সাব ফসিল। তার মানে ফসিল হতে হতে মাঝপথে সেটা আবিষ্কার হয়ে গেছে, সেটা হলো সাব ফসিল, অর্থাৎ পুরোপুরি ফসিলাইজড হয়নি। তাহলে পুরোপুরি ফসিলাইজড হয়নি এমন সমস্ত ফসিল যারা এখনো ফসিলাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাদেরকে আমরা বলি সাব ফসিল। A certain time period is required for the formation of fossil. ফসিল তৈরি হতে গেলে একটা নির্দিষ্ট সময়ের দরকার হয়। If the plant or animal parts are excavated before they completed their fossilization process, তার মানে আমরা উদ্ভিদ বা প্রাণীটা তাদের সম্পূর্ণ ফসিলে পরিণত হওয়ার আগেই যদি আমরা আবিষ্কার করে ফেলি, অর্থাৎ খুঁড়ে বের করে ফেলি, তাহলে কি হবে? দে আর কল্ড অ্যাজ সাব ফসিল। কোল ইজ কম্প্রেসড ফসিল। কোল কোন ধরনের ফসিল? খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। নিজেদের নাম ঠিকানা ভুলে যাও, প্রেমিক প্রেমিকার নাম ভুলে যাও, কিন্তু এই পার্টটা ভুলবে না। এখান থেকে প্রশ্ন তোমাদের আসছেই। কয়লা কোন ধরনের ফসিল? কোল ইজ আ কম্প্রেসড ফসিল। while peat, আমরা পিটের কথা বলি, peat an early stage of qualification is referred as sub fossil। তাহলে পিট সেটি হলো সাব ফসিল, আর কোল হলো কম্প্রেসড ফসিল, অর্থাৎ কমপ্লিট ফসিল হয়ে গেল। এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভালো করে খেয়াল রাখতে হবে সেটা। নেক্সট, সিউডো ফসিল, ছদ্ম ফসিল। সেটা আগেই আমরা ব্যাখ্যা করে এসেছি, যে ফসিলটা আসলে ফসিলের মতো দেখতে হলেও বাস্তবিকই ফসিল নয়। নেক্সট, ডিরাইভড ফসিল। এই ডিরাইভড ফসিলটা আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। মনে করো কোনো একটা ফসিল তৈরি হয়ে গেছে, ফসিলাইজড হয়ে গেছে। এখন ভলকানিক ইরাপশন দেখা গেল, পৃথিবীতে যে প্লেট টেকটনিক যে মুভমেন্ট হয়, সেই মুভমেন্টের কারণে দেখা গেল একটা শিলাস্তর আর একটা শিলাস্তরের উপর উঠে গেল। ফলে জীবাশ্মটা যে শিলার মধ্যে রয়েছে, বাস্তবিকই সেই শিলাটি হয়তো নতুন তৈরি হয়েছে, কিংবা সেটি তারও বহু পূর্বে। তার মানে এটি একটি অন্য কোনো শিলার মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে বয়সটা হয় বেশি বা কম দেখাচ্ছে, এমনটা হলে তাদেরকে আমরা বলছি ডিরাইভড ফসিল। নেক্সট, কোল বলস। কয়লার মধ্যে আমরা যে সমস্ত গোলাকার অর্গানিক কম্পাউন্ড দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা কোল বলস বলছি। তাহলে এর পরের পার্টিতে চলে আসছি, সেটা হচ্ছে দেখো পেপার বল। যখন আসলে আমাদের কোলটা সেটা একদম ফ্ল্যাট বা চ্যাপ্টা প্রকৃতির হবে, যেমন আমাদের কিউটিক্যালসের যে লেয়ারগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো পেপার কোল তৈরি করছে। আর লাস্ট যেটা আমরা বলেছি অ্যাম্বার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে আমরা যে ধরনের জীবাশ্মগুলো পাই সেগুলো ইনট্যাক্ট থাকে, কোনো রকম ভাবে নষ্ট হয় না। তোমরা জানো এই অ্যাম্বার জুয়েলারিতে ব্যবহার হয়। ইন্ডেক্স ফসিলের সম্পর্কে আগে আমরা ব্যাখ্যা করে এসেছি, অর্থাৎ যে সমস্ত ফসিলগুলো দিয়ে আমরা কোনো একটি যুগ সেটাকে ব্যাখ্যা করি। যেমন ধরো সিনোজয়িক এজে, অর্থাৎ রিসেন্ট এরাতে আমরা কোনো একটা ফসিল পেয়েছি, সেই ফসিলটাকে দেখে তাহলে এই ফসিলটা আমাদের এই সময় রিসেন্ট যুগটাকে ব্যাখ্যা করছে। তাহলে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে সমস্ত ইন্ডেক্স ফসিল কোনো না কোনো বিশেষ সময়গুলোকে সূচনা করছে। যেমন মেসোজয়িক এরাতে আমরা ডাইনোসরের জায়গা দেখতে পেতে পারি। তাহলে এর পরের পার্টিতে আমরা আসছি, দেখো নোমেনক্লেচার অফ ফসিল। নোমেনক্লেচার অফ ফসিলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ফসিলের নামকরণের ক্ষেত্রে তার কি নিয়মাবলী রয়েছে। ফসিলের নামকরণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সেখানে কিন্তু ওই দ্বিপদ নামকরণ এবং ইন্টারন্যাশনাল রুলস অফ বটানিক্যাল নোমেনক্লেচার, যেটা ICBN, সেই নিয়ম মেনেই চলে। ফার্স্ট ভ্যালিড ডেসক্রিপশন অফ লেপিডোডেন্ড্রন
কেম ইনটু এক্সিস্টেন্স ফ্রম দ্য পাবলিকেশন অফ স্টার্নবার্গ। স্টার্নবার্গকে বলা হয় ফাদার অফ প্যালিওবোটানি। তাহলে প্যালিওবোটানির ফাদার কাকে বলে? খেয়াল রাখবে 1820 খ্রিস্টাব্দ থেকে কিন্তু এই যে আমাদের ফসিলগুলোর নামকরণের যে নিয়মাবলী সেটি কিন্তু প্রযোজ্য। এবার বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই নামগুলো করার ক্ষেত্রে যেমন স্টেমের পার্টটা সাফিক্স হিসাবে ডেনড্রন যোগ করতে হবে, যেমন লেপিডোডেনড্রন, কিংবা আমরা জাইলন শব্দটি উডি প্ল্যান্ট যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন ড্যাডোজাইলন কিংবা মেসোজাইলন এই ধরনের নামগুলো পাচ্ছি। কিংবা পাতা যদি হয়, পাতার অংশ, কারণ যেহেতু ফসিলের ক্ষেত্রে সম্পূর্ণ জীবদেহ সবসময় পাওয়া যায় না, পার্টগুলো পায়, এই পার্টগুলোর ক্ষেত্রে তাদের নামকরণের ক্ষেত্রে এই ধরুন পাতার ক্ষেত্রে ফাইলাম, সেখানে আমাদের টাইলোফাইলাম বা ব্র্যাকিফাইলাম, তাহলে এই ধরনের নামগুলো আমরা এখানে দেখতে পাই। ফলে এই নামকরণের ক্ষেত্রে যে সাফিক্স বা প্রিফিক্স রয়েছে সেগুলো কিন্তু যত্ন সহকারে খেয়াল রাখতে হবে। এরপরে দেখো আমাদের কাছে এই অংশে আমরা যেটা আসছি, হাউ ডু ফসিল ফর্ম, ফসিল কিভাবে তৈরি হয়। প্রথমত খেয়াল রাখবে এই বিশেষ শব্দটি ট্যাফোনমি, সেটা হলো ফসিল তৈরি হওয়ার প্রক্রিয়াটি। তাহলে ফসিল তৈরি হওয়ার প্রক্রিয়া সেটাকে আমরা বলছি ট্যাফোনমি, এটি একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেখানে আমরা দেখতে পাই দেখো প্রিজার্ভেশন অফ রিমেন্স ইন অ্যাম্বার, তাহলে অ্যাম্বারের মধ্যে সম্পূর্ণ অংশটি প্রিজার্ভ হচ্ছে। পার মিনারেলাইজেশন, যেখানে মিনারেলস লাইক সিলিকা ফিল দ্য এমটি স্পেস অফ সেলস, তাহলে আমাদের যে খোলকযুক্ত সেলযুক্ত যে সমস্ত জীব রয়েছে সেই সমস্ত জীবগুলোর উপাদানগুলো সরে গিয়ে সেখানে সিলিকা ডিপোজিশন হচ্ছে। মোল্ড মানে ছাঁচের কথা আগেই ব্যাখ্যা করে এসেছি। রিপ্লেসমেন্ট, সেখানে হচ্ছে কি যে অরিজিনাল যে সমস্ত উপাদানগুলো ছিল সেখানে ডিজলভ হয়ে অন্য রাসায়নিক উপাদানগুলো সেখানে কোথাও না কোথাও সংযোজিত হচ্ছে। এরপরে কম্প্রেশন, কম্প্রেশনের ক্ষেত্রে ছাপযুক্ত অংশ তৈরি হচ্ছে। এইভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো থিওরিজ অফ ফসিলাইজেশন। ফসিলাইজেশনের ক্ষেত্রে দুটো থিওরি আছে, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট থিওরি আর একটা হচ্ছে ইনফিল্ট্রেশন থিওরি। রিপ্লেসমেন্ট থিওরি কি বলছে? রিপ্লেসমেন্ট থিওরি, রিপ্লেসমেন্ট অফ মলিকুলস অফ অরিজিনাল প্ল্যান্ট মেটেরিয়ালস বাই মলিকুলস অফ মিনারেলস ইন দ্য সয়েল সলিউশন। তার মানে আমাদের যে অরিজিনাল যে অর্গানিক মেটেরিয়ালস ছিল বা প্ল্যান্ট মেটেরিয়ালস ছিল সেগুলো সেই সময়কার মাটিতে যে সমস্ত মিনারেলস ছিল সেই মিনারেলসগুলো দিয়ে কোথাও না কোথাও রিপ্লেসড হচ্ছে। নেক্সট ইনফিল্ট্রেশন থিওরিতে কি বলছে? ইনফিল্ট্রেশন থিওরিতে বলা হচ্ছে occurs due to the infiltration or precipitation of substance through the plant cell wall। তাহলে উদ্ভিদ দেহের কোনো যে কোষ প্রাচীর রয়েছে সেই সমস্ত উপাদানের মাধ্যমে বা মধ্য দিয়ে কোনো উপাদান প্রবেশ করেছে ভেতরে, এমনটা যদি হয় তাহলে বলা হয় ইনফিল্ট্রেশন। তাহলে ইনফিল্ট্রেশনের ক্ষেত্রে কনসেপ্টটা কি জানলাম। এবার দেখো প্রিজার্ভ যে রিমেন্স, প্রিজার্ভ মানে সেখানে কিন্তু যে জীবদেহটি সম্পূর্ণ দেখা অ্যাম্বারের মধ্যে সম্পূর্ণ জীবদেহটি এখানে সংরক্ষিত হয়েছে আনঅল্টার্ড অবস্থায়। ফলে এটা একটা বেস্ট ফসিল স্টাডি করবার জন্য। এরপরে আমরা দেখো পার মিনারেলাইজেশনে, সেখানে মনে রাখবে যে পার মিনারেলাইজেশন যেখানে দ্য মোস্ট কমন মেথড অফ ফসিলাইজেশন সেটা হলো পার মিনারেলাইজেশন। আফটার আ বোন, wood fragment or cell is buried in sediment, it may be exposed to mineral rich water that moves through the sediments। তাহলে এই মিনারেল রিচ উপাদানগুলো কি করছে ওখানে গিয়ে আস্তে আস্তে রিপ্লেস করবে। দিস ওয়াটার উইল ডিপোজিট মিনারেলস টিপিক্যালি সিলিকা ইনটু দ্য এমটি স্পেস অ্যান্ড প্রডিউসিং আ ফসিল। তাহলে ফসিলাইজড ডাইনোসরাস বোন, পেট্রিফাইড উড অ্যান্ড মেনি মেরাইন ফসিল ওয়ার ফর্মড বাই দিস পার মিনারেলাইজেশন। নেক্সট আমরা মোল্ড এবং কাস্ট। আগেই বলি যে ছাঁচটা তৈরি হয় সেই ছাঁচটাকে আমরা বলে থাকি মোল্ড, আর তার মধ্যে যে উপাদানটা ধীরে ধীরে আবার ডিপোজিশন হচ্ছে ভর্তি হচ্ছে সেটাকে আমরা বলছি কাস্ট। তাহলে সেই কথাটাই বলা রয়েছে ইন সাম কেসেস অরিজিনাল বোন অর সেল ডিজলভ অ্যাওয়ে অ্যান্ড লিভিং আ বিহাইন্ড আ এমটি স্পেস ইন দ্য শেপ অফ দ্য সেল অর বোন, দিস ডিপ্রেশন ইজ কল্ড দ্য মোল্ড। যে ছাঁচটা ছেড়ে গেল সেটাকে আমরা মোল্ড বললাম। Later, the space may be filled with other sediments to form a matching cast। তাহলে in the shape of original organism, তাহলে অরিজিনাল অর্গানিজমের মতো একটা শেপ তৈরি করছে ভেতরে ওই সমস্ত উপাদানগুলো প্রবেশ করে। যেমন মোলাস্কের ক্ষেত্রে, কম্বোজি গোত্রভুক্ত প্রাণীগুলোর ক্ষেত্রে, শামুক ঝিনুকের ক্ষেত্রে আমরা এমন ঘটনা দেখতে পাই। and are found commonly found in molds and cast because their cells dissolve easily। নেক্সট আমরা রিপ্লেসমেন্ট, সেখানে মূলত
উপাদানগুলো রিপ্লেসমেন্ট হচ্ছে, কম্প্রেশন মানে মূলত চাপ তৈরি হচ্ছে। তাহলে এইভাবে আমরা যে তথ্যগুলো শেয়ার করলাম। নেক্সট দেখো, ওয়াই পোলেন গ্রেনস আর ওয়েল প্রিজার্ভ অ্যাজ ফসিল। এইটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। পরাগরেণুকে কেন সব থেকে ভালো ফসিল হিসেবে পাওয়া যায়, তার কারণ হলো পরাগরেণুর যে বাইরের লেয়ারটা রয়েছে তোমরা জানো সেটাকে আমরা এক্সাইন বলে থাকি। এই এক্সাইনে এক ধরনের রাসায়নিক উপাদান রয়েছে যার নাম হলো স্পোরোপোলেনিন। এই স্পোরোপোলেনিন সহজে বায়োডিকম্পোজিশন বা বায়োডিগ্রেডেশন থেকে সুরক্ষিত রাখে, কিংবা হাই প্রেশার টেম্পারেচার সেগুলো থেকে সুরক্ষিত রাখে। তার জন্য সব থেকে ভালো আমরা ফসিল হিসাবে পোলেন গ্রেনকে পেতে পারি। ফলে এই স্পোরোপোলেনিন সহজে স্পোরটিকে বা রেণুটাকে পরাগরেণুটাকে নষ্ট হতে দেয় না, তাই আমরা এটা বেস্ট কন্ডিশনে পেয়ে থাকি। নেক্সট, কন্ডিশনস ফর দ্য ফসিলাইজেশন। ফসিলাইজেশনের জন্য কি কি কন্ডিশন আমাদের দরকার, তাহলে সেখানে কন্ডিশনসগুলোর ক্ষেত্রে নিশ্চিত রূপে একটা ডেথ অর্গানিজম, সেভারাল ফোর্সেস কন্ট্রিবিউট দ্য ডিসলিউশন অফ দ্য রিমেন্স, ডিকে, প্রিডেটর্স, স্ক্যাভেঞ্জার্স উইল প্লে অ্যান্ড র্যাপিড মুভমেন্ট অফ দ্য ফ্লেশ। তার মানে অনেক সময় কি হয়, একটা জীবদেহ পড়েছে, তাতে অন্যান্য মাংসাশী প্রাণীগুলো তাদেরকে খেয়ে নিয়েছে, তাদের হাড়গুলো পড়ে রয়েছে, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে এইখানে কি কি ধরনের ফ্যাক্টরগুলো রয়েছে সেটা জানে। আর একটা জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ফসিলের বা রকের বয়স নির্ণয় করার পদ্ধতি। এই বয়স নির্ণয় করার পদ্ধতি কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। নিজেদের নাম ঠিকানা ভুলে যাও, আবারও বলছি, এই বিশেষ পদ্ধতিটার নাম কিন্তু ভালো করে মনে রাখবে, কার্বন ডেটিং টেকনিক। এই কার্বন ডেটিং টেকনিক এটা মাধ্যমে আমরা কোনো রক বা সিলার বয়স নির্ণয় করতে পারি। খেয়াল রাখবে, এখানে একটা জিওলজিক্যাল ক্লক বলে একটি শব্দ দেওয়া রয়েছে। তাহলে জিওলজিক্যাল ক্লক হলো সেই ধরনের বিশেষ ন্যাচারাল যে সমস্ত আইসোটোপ রয়েছে যা থেকে আমরা এই বিশেষ যে রক বা শিলার বয়স নির্ণয় করতে পারি, তাদেরকে আমরা জিওলজিক্যাল ক্লক বলে থাকি। দেখো, at present time the best absolute dating involves the use of naturally occurring radioactive isotopes content in various minerals that make up a rock. These radioactive isotopes are sometimes referred as জিওলজিক্যাল ক্লক। তাহলে জিওলজিক্যাল ক্লক হলো বেশ কিছু প্রাকৃতিকভাবে প্রাপ্ত তেজস্ক্রিয় উপাদান, সেই তেজস্ক্রিয় উপাদানগুলো যার মাধ্যমে আমরা ওই পাথরটির বা ওই সময়কার বয়সটা নির্ণয় করতে পারি, তাকে আমরা জিওলজিক্যাল ক্লক বলে থাকি। আর এই কার্বন ডেটিং টেকনিক, এটার মাধ্যমে আমরা রকের বয়স নির্ণয় করতে পারি, সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের ইন্ডিয়াতে প্রফেসর বীরবল সাহানি, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই প্যালিওবোটানি নিরিখে, সেই পার্টটা ভালো করে খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের কাছে এই বীরবল সাহানি, প্রফেসর বীরবল সাহানিকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান প্যালিওবোটানি। এই প্রশ্নটি আমাদের কাছে খেয়াল রাখবে। তাহলে এখানে সাহানি ফাউন্ডেড বীরবল সাহানি ইনস্টিটিউট অফ প্যালিওবোটানি কোথায় অবস্থান করছে, লখনৌতে। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেই প্রশ্ন পেতে পারো। তাহলে এইখানে ফাদার অফ ইন্ডিয়ান প্যালিওবোটানি কে, সে হলো প্রফেসর বীরবল সাহানি। তাহলে তিনি কি করেছিলেন, তার কন্ট্রিবিউশনটা কি ছিল, দেখো, হি মেড কম্প্রিহেনসিভ স্টাডি অন ইন্ডিয়ান কনিফার্স। ভারতীয় যে কনিফার ছিল তার উপর তিনি স্টাডি করেছেন। ল্যাটার হি এক্সপ্লোরড ওয়েলথ ফসিল প্ল্যান্ট ইন দ্য রাজমহল হিলস। আমাদের রাজমহল হিলে ফসিল নিয়ে তিনি কিন্তু অধ্যয়ন করেছেন, এবং সেখানে তিনি একটি বিশেষ উদ্ভিদের, সেখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীরা কেউ পাতাটা, কেউ ফুলটা, কেউ বা তার দেহের বিভিন্ন অংশ পেয়েছিলেন, সেই পার্টগুলোকে রিকনস্ট্রাকশন করে একটা উদ্ভিদকে দাঁড় করিয়েছিলেন, যার নাম ছিল উইলিয়ামসোনিয়া শেয়ারডুয়ানা। তাহলে এই উইলিয়ামসোনিয়া শেয়ারডুয়ানা কে রিকনস্ট্রাকশন করেছিলেন, সেই কোশ্চেনটিও কিন্তু আমাদের কাছে প্রশ্নের জায়গা হতে পারে, সেটা হলো প্রফেসর বীরবল সাহানি। তাহলে এইভাবে আমাদের কাছে যে তথ্য ভান্ডারগুলো আমরা শেয়ার করলাম, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মডেল কোশ্চেন রয়েছে, সেই মডেল কোশ্চেনগুলো তোমাদের কাছে এখানে শেয়ার করা রইল। প্র্যাকটিস তোমরা করবে। দেখে নাও, হোয়াট ইজ দ্য স্টাডি অফ অ্যানসিয়েন্ট প্ল্যান্ট সেল। তাহলে আমাদের কাছে অ্যানসিয়েন্ট প্ল্যান্টস গুলো নিয়ে যে আমরা তাকে কি বলে থাকি, তাহলে হোয়াট ইজ দ্য স্টাডি অফ অ্যানসিয়েন্ট প্ল্যান্টস কল্ড, কি হবে এখানে, অ্যানসিয়েন্ট প্ল্যান্ট। তাহলে সেখানে বলছে প্যালিওন্টোলজি, প্যালিনোলজি, প্যালিওবোটানি, তারপর বলছে প্যালিওবায়োলজি। তাহলে কোনটা হবে সেই প্রশ্ন। তাহলে অবভিয়াসলি আমরা অ্যানসিয়েন্ট প্ল্যান্ট নিয়ে আলোচনা করছি, তারপর প্ল্যান্টের বিষয় রয়েছে, ফসিল নিয়ে রয়েছে, তাহলে প্যালিওবোটানির কথা বলবো আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ টাইপ অফ ফসিলাইজড প্ল্যান্ট, এর মধ্যে কোনটা ফসিলাইজড প্ল্যান্ট নয়। তাহলে এইখানে কোনটা ফসিলাইজড ফর্ম না, দেখো, পেট্রিফাইড উড রয়েছে, কোল রয়েছে, ডাইনোসর বোন রয়েছে, লিপ ইমপ্রেশন রয়েছে।
তাহলে এইখানে কোনটা আমাদের কাছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ টাইপ অফ ফসিলাইজড প্ল্যান্ট, কোনটা প্ল্যান্ট নয়, তাহলে ডাইনোসরের বোন এটা তো কখনোই আমাদের প্ল্যান্ট নয়। তাহলে এইভাবে আমাদের কাছে কিছু মডেল কোশ্চিন রিপ্রেজেন্ট করা রয়েছে, যে মডেল কোশ্চিনগুলো তোমাদেরকে কোথাও না কোথাও ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো, হোয়াট টাইপ অফ প্ল্যান্ট fossil is a cast in the plant stem or leaf found in the rock। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট টাইপ অফ প্ল্যান্ট ফসিল ইজ আ কাস্ট অফ প্ল্যান্ট স্টেম অর লিভ ফাউন্ড ইন রক। এখানে বলা রয়েছে মোল্ড, কাস্ট, কার্বন ফিল্ম, কম্প্রেশন, কোনটা হবে তার উত্তর আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা রয়েছে। তাহলে সেখানে আমরা কাস্টের কথা বলছি। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ডেভোনিয়ান পিরিয়ড, ডেভোনিয়ান পিরিয়ডের কিটা কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়। এইভাবে 4টে পয়েন্ট দেওয়া রয়েছে। প্রত্যেকটা যে প্রশ্নগুলো রয়েছে পুরোটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এখানে দেখো 5 নম্বর 6 নম্বর করে এইভাবে মডেল কোশ্চিন তোমাদের কাছে আমি সবকটা দিয়ে রেখেছি। এই মডেল কোশ্চিনগুলো অবশ্যই প্র্যাকটিস করো। তাছাড়া তোমাদের কাছে যে এমসিকিউ কোশ্চিনের প্র্যাকটিস সেট আমি প্রোভাইড করেছি বা করছি, সেগুলোকে ভালো করে দেখে নেবে। তাহলে 10টা কোশ্চিন তোমাদের কাছে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট থাকলো। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। আজকে এই পর্যন্তই।